watching Nexus Network, your trusted news partner. 2nd অগাস্ট বাংলা একাডেমি সভাঘরে আয়োজিত হলো তসলিমা নার্সিং প্রেস কনফারেন্স। আসুন শুনে নেওয়া যাক প্রেস কনফারেন্সে তসলিমা নার্সিং কী বলেন। জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম, যে আমাদের ভিন্ন মত থাকতে পারে কিন্তু সবাইকে কথা বলতে দিতে হবে, কারো কথা বন্ধ করে দেওয়া ঠিক নয়। আমি তো ঠিক যে কথাটাই বলেছিলাম। যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না। তাহলে তো আমার তো খারাপ লাগবে, আমার লেগেছে, এবং আশা করি এই রকম অবস্থা আর হবে না। কারণ কলকাতা প্রগতিশীলদের শহর, এখানে সবাই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন বলেই আমি বিশ্বাস করতে চাই। এবং রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সবারই তার ভিন্ন মত প্রকাশ করার অধিকার থাকতে হবে। আজকে না, কথা হয়নি, কিন্তু আমি কথা বলবো। এটা শুধু মানে আমি আজ বা কাল আমি যাবো তার বাড়িতে কথা বলতে, এটাও ভেবেছি আমি। তৃণমূল সরকার এবং এখন বিজেপি সরকার, এই তিনটে সরকারের মধ্যে আপনার চোখে কি পার্থক্যটা আপনি দেখতে পারেন? পার্থক্য তো আছে। এক সরকার আমাকে বের করে দিয়েছিলেন, দ্বিতীয় সরকার আমাকে আসতে দেননি, তৃতীয় সরকার আমাকে আসতে দিয়েছেন। তো তিনটে পার্থক্য তো আছে। এখন সেই পার্থক্যটা না দেখে এই যে আমি আসতে পারলাম সেটাকে আমার মনে হয় সেলিব্রেট করা উচিত। এবং আমি খুবই আনন্দিত যে আমি আসতে পেরেছি। এবং শুধু আমি বিশ্বাস করতে চাই যে এই সরকার মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন, এই সরকার বাক স্বাধীনতায় বিশ্বাস করেন। শুধু আমি আসতে পেরেছি, আমি ভিন্ন মত প্রকাশ করলেও আমি এখানে এই শহরে বা এই রাজ্যে প্রবেশ করার স্বাধীনতা পেয়েছি, সেটাতেই আমি সীমাবদ্ধ থাকতে চাই না। আমি চাই অন্য যাদের ভিন্ন মত আছে তারাও যেন একই রকম স্বাধীনতা উপভোগ করে। দিদি, তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি গতকালকে বলেছেন যে আপনি অনেক পিছিয়ে রয়েছেন, উনি জানেন না পশ্চিমবঙ্গে কতটা সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে, আপনি ব্যাকডেটেড হয়ে রয়েছেন। কিন্তু উনি এও বলেছেন উনি আপনার লেখা পড়েন, আপনার লেখা ভালো লাগে, কিন্তু আপনি অনেক পিছিয়ে রয়েছেন এখনো, এমনটা বলেছেন কল্যাণ। তাহলে পিছিয়ে আছি যদি, তাহলে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অভিন্ন দেওয়ানি বিধি তো, সেটার জন্য আমি 40 বছর ধরে সংগ্রাম করছি। আমি বলেছিও যে বাংলাদেশে এবং ভারতবর্ষে, পাকিস্তানে, এই উপমহাদেশে এই অভিন্ন দেওয়ানি বিধির খুব দরকার। আসলে পৃথিবীর যে কোনো সভ্য দেশেই এই অভিন্ন দেওয়ানি বিধি আছে।
কারণ এক দেশ এক আইন আমরা চাই, সবার জন্য সমান আইন চাই। বিশেষ করে নারীরা ধর্মীয় আইনের অধীনে যদি থাকে তাহলে তাদের বিরুদ্ধে বৈষম্য আমরা দেখি, নির্যাতন দেখি। তো সেইগুলো চলে যায় যদি আমরা সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করি, এবং এটা মাস্ট, এটা সভ্যতার প্রথম শর্ত। কারণ এখানে আমরা দেখছি মুসলিম মেয়েরা বৈষম্যের শিকার হচ্ছে। বাংলাদেশে হিন্দু মেয়েদের কোনো অধিকার নেই, ওখানে হিন্দু মেয়েরা কোনো পিতার সম্পত্তির অধিকারী হতে পারেন না। তারা ওখানে হিন্দু পুরুষেরা বহুবিবাহ, ওখানে তাদের বহুবিবাহ প্রথা তারা উদযাপন করেন। যে কোনো হিন্দু পুরুষ প্রচুর বিয়ে করতে পারেন, কোনো হিন্দু মেয়ের ডিভোর্স করার স্বাধীনতা নেই। কিন্তু ভারতবর্ষে সেই হিন্দুদের জন্য যে আইন ছিল 1956 হিন্দু অ্যাক্টে, সেটা সমানাধিকারের ভিত্তিতে করা হয়েছে, কিন্তু বাংলাদেশে করা হয়নি। সুতরাং হিন্দু মেয়েদের ওখানে স্বাধীনতা পেতে হলে, অধিকার পেতে হলে অভিন্ন দেওয়ানি বিধির দরকার, এবং সেটা সম্পূর্ণ সমান অধিকারের ভিত্তিতে হতে হবে। বাংলাদেশে মুসলিম মেয়েরা বৈষম্যের শিকার ধর্মীয় আইনের কারণে। তো এই সমস্ত বৈষম্য চলে যাবে যদি অভিন্ন দেওয়ানি বিধি সমান অধিকারের ভিত্তিতে করা হয়। দিদি, বাংলাদেশে হিন্দুদের ওপর টর্চার, সেখানে মারধর করা, খুনের ঘটনা এবং ধর্মীয় স্থান সেগুলো ভাঙচুর করা, একটা রাম মন্দির হচ্ছিল সেটাও সেখানে করা যাবে না। ধর্মের অধিকার, মত প্রকাশের অধিকার যে কোনো দেশের ক্ষেত্রেই সত্যি হওয়া উচিত। বাংলাদেশে ডক্টর ইউনূসের জমানা হোক বা তারেক রহমানের জমানা, কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন? বা আগে শেখ হাসিনার জামানায় কোনো ডিফারেন্স দেখতে পেয়েছিলেন এই তিনটে রেজিমে? না, খুব একটা পার্থক্য নেই। হিন্দুরা অত্যাচারিত আগেও হয়েছে, এখনো হচ্ছে। যে খালেদা জিয়ার সময়, এরশাদের সময়, হাসিনার সময় এবং এখন ইউনূসের সময় এবং তারেক জিয়ার সময় একই রকমভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। তবে ইউনূসের সময়টা বেশি অত্যাচারিত হয়েছে, হাসিনার সময়ে যে অত্যাচারিত হয়নি তা নয়। এখন যে হিন্দু বিদ্বেষী মানসিকতা যদি তৈরি হয় মানুষের মধ্যে, তাহলে তো ওটা হবেই। সবচেয়ে দরকার হচ্ছে শিক্ষা, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান, সবার নাগরিক অধিকার এক, সবারই বেঁচে থাকার অধিকার আছে, যার যার ধর্ম পালন করার অধিকার আছে, এবং কারো অধিকার নেই অন্যের উপর আক্রমণ করার। এই শিক্ষাটা যদি সরকার থেকে দেওয়া হতো, এই নানা রকম মসজিদ মাদ্রাসা করে ধর্মীয় শিক্ষা না দিয়ে, কারণ অনেক মাদ্রাসা মসজিদে এই অমুসলিমদের প্রতি ঘৃণা শেখানো হয় সেই বাচ্চা বয়স থেকে, তখন তারা ওই রকমের একটা হিন্দু বিদ্বেষী মানসিকতা নিয়ে বড় হয়ে ওঠে। তো সরকার যদি এই মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করেন, ওখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে হয়তো এগুলো অনেকটাই নিয়ন্ত্রণ করা যেতে পারে, এই বিদ্বেষগুলো। কিন্তু সেই রকম কোনো উদ্যোগ কোনো সরকারই নিচ্ছে না। কারণ এই সরকার, যতই সরকার আসে, তারাই সবই ওই ধর্মান্ধদের ভোটের জন্য ওদের সঙ্গে আপোষ করে। ওরা যা চায়, ওরা কোনো মুক্ত চিন্তককে মেরে ফেললেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে চায় না। তারপরে হিন্দুদের উপর অত্যাচার করলেও সেই সব সাম্প্রদায়িক ঘৃণ্য মানসিকতার লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না, কারণ মনে করে যে তাতে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। তখন এই কারণেই হিন্দুরা অত্যাচারিত হয়। শুধু হিন্দুরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা অত্যাচারিত হয়। শুধু তাই না, আমার মতো, আমি তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কমিউনিটি থেকে আসিনি, আমার উপর অত্যাচার হচ্ছে না, কারণ আমি মুক্ত চিন্তায় বিশ্বাস করি এবং আমি ধর্মীয় আইনের বদলে সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি চাই। যেহেতু আমি যে ধর্ম নারীকে যৌন দাসী হিসেবে গণ্য করে, সেই ধর্মের আমি সমালোচনা করি। সমালোচনা তো করতেই হবে, নাহলে সংস্কার কী করে হবে?
না হলে সমাজকে, একটা অন্ধকার সমাজকে আলোয় কি করে নিয়ে আসবো, একটা পিছিয়ে থাকা সমাজকে কি করে এগিয়ে নেব। তারপর এই যে ধর্মান্ধতা, কুসংস্কার, তারপর জন্য মিছিল হয়, এবং শুধু তাই নয়, যে মুক্তচিন্তকরা আমার মতোই কথা বলতেন, সেই মুক্তচিন্তকদেরকে আপনারা জানেন কিভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। কিন্তু তারপরও আশা ছাড়ছি না, চেষ্টা করছি যে সমাজ কি করে সভ্য হবে, কি করে মেয়েরা সমান অধিকার পাবে, কি করে মানবাধিকার থাকবে। কারণ এইভাবে কিছু মানুষ চেষ্টা করে যায় কোনো একটা সমাজকে পরিবর্তন করার জন্য। মাদ্রাসা সম্পর্কে আমার যেটা মনে হয় যে মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। কারণ অনেক সময় মাদ্রাসা দেখা যায়, সব সময় নয়, অনেক সময় দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। কারণ এখন আপনারা যদি দেখেন নিউজগুলো, মাদ্রাসায় শিশুর ধর্ষণ চলছে, শিশু নির্যাতন চলছে, বলাৎকার চলছে, এবং ইমাম, মাদ্রাসার শিক্ষক এরা ধরা পড়ছে, এরা জেলে যাচ্ছে। কিন্তু এদের এই শুধু শুধু তো শাস্তি দিলে হয় না, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। আর মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ এই মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না। মানে কেউ, এটা হচ্ছে কি যে ওরা এক ধরনের ভিক্ষে করে খায়, চাঁদা তোলে খায় না। তো এই মাদ্রাসাগুলো না হয়ে বরং সব মাদ্রাসাগুলো সেকুলার স্কুল হয়ে যাওয়া উচিত। আর প্রচুর মসজিদ গড়ে উঠেছে যেগুলো জিহাদি তৈরির কারখানা। তো সবগুলো বলছি না, কিছু কিছু। তো ওই একটু মানে কিছু হলে কেউ যদি টাকা কড়ি করে তাহলেই না একটা মসজিদ বানিয়ে দেয় কোথাও। তো এত মসজিদের দরকার নেই, এত মসজিদের দরকার নেই। এটাও আসলে সরকারের কন্ট্রোল করা উচিত, এবং সরকার নিজে থেকে ধর্ম প্রচার করুক সেটাও তো ঠিক নয়। কারণ সেকুলার কান্ট্রি হতে গেলে ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করতেই হবে, এবং এটা সভ্যতার প্রথম শর্ত। সেটা প্রত্যেকটা দেশে, সভ্য দেশেই আছে, ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকতে পারবে না। তো এইসব অনেক কিছু আছে যেগুলো করলে সমাজ উন্নত হয়, হ্যাঁ, রাষ্ট্র ব্যবস্থা ভালো হয়, এবং মানুষ অনেক অধিকার এবং স্বাধীনতা নিয়ে বাঁচতে পারে। বাংলাদেশের প্যানেলের যখন আপনি বলেছিলেন এটা পরিণতি ঠিক হয়নি, তো সেইটা নিয়ে যদি না, আমি তো এখানে ঠিক ফলো করিনি কি হচ্ছে, তবে আমি ওটা দেখে, একটা ছোট ভিডিও ক্লিপ দেখে আমার মনে হয়েছিল যে বাংলাদেশের যে 2024 যে ছাত্র আন্দোলন হয়েছিল ওটার মতোই মনে হয়েছে। কারণ সেই ছাত্র আন্দোলন বাংলাদেশের 24 আমাদের বোকা বানিয়েছিল। কারণ আমরা ভেবেছিলাম সত্যিকার সব ছাত্ররা এসেছে, তারা কোটা চাইছে না, কোটা উঠিয়ে দিতে চাইছে, তো ঠিক আছে, এটা হতেই পারে। শেখ হাসিনা তখন বলেছিলেন ঠিক আছে, ওটা সংশোধন করে দিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গেছে, এবং সরকার পতন হয়েছে, এবং আমরা টের পেয়েছি, দেখেছি, প্রমাণ পেয়েছি যে আসলে এই আন্দোলনের পেছনে জিহাদিরা ছিল, এবং জিহাদিরাই পরে দখল করেছে দেশ। তো পরিণতিটা ভালো হয়নি। সেই জন্য আমি বলেছি সব ছাত্ররা কোথাও জমায়েত হলেই বা আন্দোলন করলেই সেটা যে সবসময় যে খুব পরিণতি ভালো হয় তা নয়। দিদি একটা কলকাতায় আপনার বাড়িতে পাশাপাশি থাকতে চাইবেন? those jihadis who wants to break the country apart but also behind this protest in Delhi like the Cockroach Janata Party's banner or something like that. আমি এই আন্দোলন সম্পর্কে খুব একটা জানি না। উনি জিজ্ঞেস করেছেন যে আমার কি মনে হয়েছিল, আমার প্রথম একটা ভিডিও ক্লিপ দেখে ওটাই মনে হয়েছিল। আমার জাস্ট মনে হওয়াটা আমি লিখেছি। কলকাতায় আপনার বাড়িতে স্থায়ীভাবে থাকতে চাইবেন? কলকাতায় আপনার বাড়িতে স্থায়ীভাবে থাকতে চাইবেন? আমি এখনো সিদ্ধান্ত সেটা নেইনি। ওটা তো ভাড়াতে ছিলাম, ওটা নেই এখন আর। তো যদি আমি এখন পর্যন্ত সেটা সিদ্ধান্ত নিইনি, কখনো যদি নিই
তাহলে আমি নিশ্চয়ই জানাবো যে আমি এখানে থাকতে চাইছি। বাংলাদেশ এবং ভারতের রিলেশনটা ভবিষ্যতে কি হতে পারে সেটা তো দুই দেশের রাজনীতিকরাই ভালো বলতে পারবেন, আমি তো ভালো বলতে পারবো না। তবে আমি আশা করি দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হোক। আমরা ৭১ দেখেছি, ৭১ কি করে ভারত সাহায্য করেছে বাংলাদেশ তৈরি হওয়ার জন্যে। সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি এবং আমরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, তারা ভারতের এই অবদানকে আমরা সবসময় স্বীকার করি। কিন্তু কিছু পাকিস্তানপন্থী জিহাদি আছে বাংলাদেশে, তারা এই ভারতকে শত্রু বলে মনে করে। এই সংঘাত চলছেই আমাদের। তবে যারা যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা সবাই ভারতের পক্ষে আছে এবং চাই ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক থাকুক। দিদি আপনি মুক্তচিন্তার বিষয় বলছিলেন, দিদি আপনি এক এক করে শুধু অনেকেই আমরা করছি। আপনি যদি দেখেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেই দেখেন, আমরা প্রতিবাদ করছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক, নাস্তিক, যারাই মুক্ত চিন্তার মানুষ, তারাই আমরা প্রতিবাদ করছি। কিন্তু আমাদের প্রতিবাদের কাজ হয় না। সরকার কি কারণে তাকে বন্দি করে রেখেছে আমরা অনুমান করতে পারি। হয়তো চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদেরকে যেভাবে আশা দিচ্ছিলেন, তারপর সংগঠিত করছিলেন, তাতে মনে হয় অনেকের অসুবিধে হচ্ছিল, বিশেষ করে সরকারের। তো এই সরকাররা তো কখনো কখনো মুক্ত চিন্তার পক্ষে বা বাক স্বাধীনতার পক্ষে থাকে না, বলে বটে, কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি তারা থাকে না। তো এইসব অন্যায় তো করেই যাচ্ছে সরকার। তো আমরা অন্যায়ের বিরুদ্ধে তো এখনো আশা আছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানুষ আছে। এত যে ঝুঁকি নিয়েও মানুষ কিন্তু প্রতিবাদ করছে, তারা জেলে যাচ্ছে, তারা নির্বাসনে যাচ্ছে, তারপরও কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের অনেক মানুষ বাংলাদেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছে, তারাও কিন্তু প্রতিবাদ করছে। তারাও এই ইউরোপে, আমেরিকায় বা অন্যান্য দেশে যেখানেই বাংলাদেশের মানুষ আছে, যারা মৌলবাদী নয়, যারা প্রগতিশীল, সবাই আমরা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ হয়ে বলছি যে তাকে মুক্তি দাও। দিদি আপনি মুক্তচিন্তার বিষয় বলছিলেন, দিদি একটু এদিকে, দিদি আপনি মুক্তচিন্তার বিষয় আপনারা হাত তুলুন, এরকম করে কারো প্রশ্নই নেই। সত্যি বলছি, আপনারা হাত তুলুন। আরও একাধিক মুক্তচিন্তককে মৌলবাদীরা হত্যা করেছে বলে আপনি অভিযোগ করেছেন। বাংলাদেশের পরিবর্তন হয়েছে, এই যে মৌলবাদীদের যে দাপট দেখে গেছেন, বা এই এখনো যে বর্তমানে চলছে, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, এই দাপট কি কমবে বলে মনে করছে? পরিবর্তন, মৌলবাদীদের এই দাপট মানে মুক্তচিন্তকদের ওপর রাজ্যে মানে দেশে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে কমবে? এখন তো কমার কোনো লক্ষণ দেখছি না, বরং বাড়ছে। এখন আমরা জামাতে ইসলামীকে কখনো প্রধান বিরোধী দল হিসেবে কখনো দেখিনি, এখন দেখছি। এখন তারা সংসদে বসছে। প্রধান বিরোধী দল যদি আওয়ামী লীগ থাকতো তাহলে ভালো হতো, কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগকে ব্যান করেছে, তাই প্রধান বিরোধী দল হিসেবে জামাতে ইসলামী আছে, এবং এটা কখনোই ভালো লক্ষণ নয়। কারণ এই জামাতে ইসলামী নারীর অধিকারের বিরোধী, তারা সংখ্যালঘুদের অধিকারের বিরোধী, তারা তো সভ্যতা চায় না, তারা তো সেই সপ্তম শতাব্দীর আইন চায়। এই একবিংশ শতাব্দীতে তারা সপ্তম শতাব্দীর আইন নিয়ে আসতে চায়, শরিয়া আইন চায়। তো ওটা হলে তো কোনো সংখ্যালঘু ওখানে বাঁচতেই পারবে না, কোনো নারীও বাঁচতে পারবে না। তো সেই কারণে অন্ধকারের দিকেই যাচ্ছে। মুক্তচিন্তকরা তো দেশে এখন আর থাকতেই পারছে না, তারা মুখ খুলছে দেশের বাইরে গিয়ে।
প্রচুর মুক্তচিন্তক বাংলাদেশ থেকে বেরিয়ে এসে এখন নেপালে থাকছে, কেউ কেউ ভারতে থাকছে। কালকে দুজন মুফতি মাসুদের সঙ্গে দেখা হলো, যিনি এককালে মুফতি ছিলেন, ইমাম ছিলেন, এখন কিন্তু নাস্তিক হয়েছেন। তো তারও দেশে নিরাপত্তা নেই। তারপর প্রচুর মুক্তচিন্তক এখন ইউরোপে, আমেরিকায় বাস করতে বাধ্য হচ্ছে। শুধু আমি নই, আমার মতো আরো অনেকেই আছে। এখন আমরা যদি দেশে গিয়ে নিরাপদে থাকতে পারি, তখনই বুঝতে হবে দেশ সভ্য হয়েছে। কিন্তু এই দেশকে সভ্য করার কোনো উদ্যোগ তো কোনো সরকারই নিচ্ছে না। সরকার নিজের স্বার্থ দেখছে, ধর্মকে ব্যবহার করছে, এই ধর্মকে ব্যবহার করে অনন্তকাল ক্ষমতায় থাকতে চাইছে। এটা প্রতিটি সরকারের এই একটা সমস্যা। আপনারা হাত তুলুন। শেখ হাসিনার সময় আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের অনেক নেতারা আপনার বিরুদ্ধে মিছিল করেছিল। এখন দেখা যাচ্ছে গতকালের প্রোগ্রামে তারা অনেকেই এসেছিলেন সহানুভূতি দেখিয়েছে, কি বলবেন? আমি জানি না তারা এসেছেন কিনা, সহানুভূতি দেখিয়েছেন কিনা, তবে আওয়ামী লীগের লোকদের মিছিল করতে আমি দেখিনি। আমার বিরুদ্ধে যারা মিছিল করেছে তারা তো সব ইসলামী মৌলবাদী জিহাদি এরাই। গতকাল মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আপনি, তার সঙ্গে আরেকটা শব্দ মানে একটা সেন্টেন্সও বলেছেন যে কৃতজ্ঞতা কখনো আনুগত্যের চুক্তি হতে পারে না। এটার একটু ব্যাখ্যাটা যদি বলেন। এটার মধ্যে, এই লাইনের মধ্যেই তো ব্যাখ্যাটা আছে। দিদি, আপনি যেটা বললেন একটু আগে, যেটা কথা হলো যে সিজেপি প্রোটেস্টকে বাংলাদেশে মানে জুলাই আন্দোলনের সঙ্গে আপনি মনে করিয়েছিলেন, সেক্ষেত্রে 19 বছর পর আবার ফেরা, সেক্ষেত্রে শিল্পীর স্বাধীনতা বা একজন মানুষের বাক স্বাধীনতার মধ্যে দিয়ে কোথাও আপনার ফেরাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, রাজনীতির অংশ বলে মনে করা হচ্ছে, সেটা নিয়ে আমি মনে করি না। আমাকে আমন্ত্রণ জানিয়েছে সেকুলার মিশন ট্রাস্টের ওসমান গনি মল্লিক, উনি প্রগতিশীল মুসলমান, এবং আমার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী আছেন মোহিত রায়, এবং আরো একজন, তার সঙ্গে আগে আমার পরিচয় ছিল না, কিন্তু তারা ওসমানকে সহযোগিতা করছেন। এখানে কোনো রাজনীতি নেই। তো এখানকার যে মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার, যে নির্বাচিত সরকার, আপনারা যারা নির্বাচন করেছেন তাকে, তিনি আমাকে এই নিরাপত্তা দিতে রাজি হয়েছেন, সে কারণে তো আসতে পেরেছি, এবং তাকে তো অবশ্যই আমি ধন্যবাদ জানাবো। এখানে রাজনীতির আমি কিছু দেখি না। যারা মঞ্চে ছিলেন কাল, তারা আমার অনেকদিন থেকেই শুভাকাঙ্ক্ষী ছিলেন, সে কারণেই এসেছিলেন। কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও তো আসতে চেয়েছিলেন, তিনি একটা ভিডিও মেসেজ দিয়েছেন, ওটা কালকে সময়ের অভাবে প্রচার করা হয়নি, সেটা আমি আমার ফেসবুকে দেব। তিনি আসতে চেয়েছেন, আমি জয় গোস্বামীকেও ডেকেছি। এখানে রাজনীতির কিছু নেই, এবং রাজনীতিক যদি কোনো বাম সরকার বা ডান সরকার আমাকে নিরাপত্তা দিতে রাজি হন, তাহলে অবশ্যই আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি বাম সরকার যখন ছিলেন তখন তো আমি ছিলাম, আমাকে তখন তারা নিরাপত্তা দিয়েছেন। তাতে আমি লেখক, আমি লেখকই থাকি, আমার যে আদর্শ সেই আদর্শই থাকে। আমি সেই জন্যে কোনো সরকার নিরাপত্তা দেয়, এই যে আমি কেরালা যাই বা অন্য কোনো রাজ্যে যাই, এই যে আমাকে নিরাপত্তা দেওয়া হয়, সেখানে আমি কি সেই সরকারের রাজনীতির অংশ হয়ে যাই? তা তো নয়। আমি আমার মতোই থাকি। আমার যা কথা বলা, যে মত প্রকাশের অধিকারের পক্ষে, নারীর অধিকারের পক্ষে, মানবাধিকারের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, সেগুলো সমুন্নত রাখি। যে সরকারি আমাকে নিরাপত্তা দেয়, এটা হয়তো একটা দায়িত্ব হিসেবে পড়ে, যেহেতু আমার জীবনের হুমকি আছে, কিন্তু এখানে রাজনীতি আসে না কোনো। সেই জন্য তারিক রহমানকে আমার মনে হয় যে আমরা মানে ওখানে যারা আছে, যারা প্রগতিশীল, তারা চাপ যেন দেয় যে আওয়ামী লীগের উপর থেকে যেন ব্যান তুলে নেওয়া হয়।
বাংলাদেশের আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে, এটা কি শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্রকে খুন করার জন্য? না, দেখুন, কোনো রাজনৈতিক দলকে তো ব্যান করা উচিত নয়। আমি হাসিনার খুব সমালোচনা করেছি, কারণ হাসিনা প্রচুর মসজিদ মাদ্রাসা গড়েছেন এবং মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমমানের করে দিয়েছেন, যেটা করা উচিত হয়নি। হ্যাঁ, তিনি কৌমি জননী উপাধি পেয়েছেন এইসব কৌমি মাদ্রাসা তৈরি করে, যেগুলো আমার মনে হয় দেশের ক্ষতি করেছেন। কিন্তু তারপরও আমি তার এই যে দেশ থেকে তাকে বের করে দেওয়া হলো সেটার পক্ষপাতী নই। আমার মত হচ্ছে তিনি নির্বাচন, তার উচিত ছিল নির্বাচন দেওয়া এবং দেশে থাকা। এবং এই যে তারপর ইউনূস সরকার আওয়ামী লীগ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেন, সেটা খুবই অনুচিত কাজ হয়েছে। এটা একেবারেই ঠিক কাজ করেনি। এগুলো সমালোচনা আমি করছি, যদিও আমি হাসিনার কিছু কাজের সমালোচনা করি, কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার বিরুদ্ধে আমি কথা বলছি, কারণ এটা অবশ্যই গণতন্ত্রের বিপরীতে একটি সিদ্ধান্ত। এবং অচিরে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে নেওয়া হোক, এটা চাই। এবং আওয়ামী লীগের যারা দেশের বাইরে আছেন তারা যেন দেশে যান, নিরাপদে থাকতে পারে, সেই ব্যবস্থা যেন করা হয়। যে তার পক্ষে ফেরা সম্ভব হবে কিনা, আমি চাই যে তিনি যেন ফিরুন, দেশে দেশে যেন গণতন্ত্র টিকে থাকে। কিন্তু আমাকে তো কেউ ফেরাতে চায় না। শেখ হাসিনাও ফিরতে দেননি, খালেদা জিয়াও ফিরতে দেননি, তারপর আর যারা এসেছে ক্ষমতায় তারাও তো ফিরতে দেয়নি। শেখ হাসিনার পক্ষে হয়তো ফেরা সম্ভব, আমার পক্ষে তো ফেরা সম্ভব নয়। আপনি কি কলকাতায় থাকতে চান? সেই বইটা আবার কি করতে চাইবো? লজ্জা তো বাংলাদেশে ব্যান, এখনো ব্যান, কিন্তু লজ্জা তো পশ্চিমবঙ্গে আছে, চলছে। আমার নির্বাচিত হয়ে গেছে 92 সাল। আপনি কি বইমেলা আপনি বলেছেন আপনার সেরা উৎসব হলো বইমেলা, কলকাতা বইমেলার মতো আপনি নির্বাচিত বইমেলা, তো আপনি কি এবারে বইমেলায় আপনার? হ্যাঁ, আমি তো খুবই আসতে চাই। আমি বলেছি, কালকে তো কবিতাও পড়েছি বইমেলা নিয়ে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। তো বইমেলায় অবশ্যই আসতে চাই। এখন মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন নিরাপত্তা দেবেন, তাহলে তো আমি আশা করছি যে আমি বইমেলায় আসতে পারবো। এবং বইমেলায় সেই আগের মতো যেভাবে আমি স্টলে বসতাম, পাঠকদের সঙ্গে কথা হতো, দেখা হতো, সেই রকম পরিবেশ আমি চাই। তো আমি নিশ্চয়ই বইমেলায় আসবো। আমি আর প্রশ্ন করেছি, আমি প্রশ্নটা করতে পারি? সংখ্যালঘুদের অবস্থা বা পরিস্থিতি কি সংখ্যাতত্ত্বের গরিষ্ঠতার ভিত্তিতে যে সরকার তৈরি হয়, আমি আমাদের সাবকন্টিনেন্টের কথা বলছি, সেই যে সরকার তৈরি হচ্ছে প্রতিটা জায়গাতে, এবং পরবর্তীকালে আমরা দেখছি সাংসদ অথবা বিধানসভায় এমএলএ কেনা বেচা, এইগুলো চলছে আমাদের সাবকন্টিনেন্টে। তাই এই ব্যবস্থার মাধ্যমে কি মুক্ত চিন্তকদের যে সুষ্ঠু ব্যবস্থা বা সাম্য, সেটা কি তৈরি হওয়া সম্ভব? সমাজের মধ্যে ধনী দরিদ্রের যে বৈষম্য, এইটা আমি দিচ্ছি, এটা বিশাল গবেষণার বিষয়, না এই স্পেসিফিক। আমার মনে হয় যে কোনো পরিবেশে মুক্তচিন্তক জন্ম নিতে পারে। এটা সাম্য থাকলেই যে জন্ম নেবে তা নয়, অসাম্য থাকলেও জন্ম নেবে। এবং আমরা দেখেছি পৃথিবীর প্রতিটি দেশেই মুক্তচিন্তক আছেন। বেড়ালটা কেমন আছে দিদি?